হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়াকিং টল সিনেমার গল্প বলতে যাচ্ছি। মুভিটি শুরু হয় স্পেশাল ফোর্সের প্রাক্তন সেনা ক্রিসের নিজ শহরে ফিরে আসার মাধ্যমে। পথে তিনি একটি বন্ধ পুরনো মিল দেখতে পান, যা একসময় শহরের বেশিরভাগ মানুষের কর্মস্থানের ব্যবস্থা করত। মিল বন্ধের নোটিশ পড়ার সময় শহরের শেরিফ, যার নাম স্ট্যান ওয়াটকিংস, তার কাছে আসে। ওয়াটকিংস ক্রিসের সম্পর্কে জিজ্ঞাসা করতেই ক্রিস তার নিজের সম্পর্কে বলে। তখন ওয়াটকিংস তাকে চিনতে পারে, কারণ এখানে সবাই জানে ক্রিস স্পেশাল ফোর্সে কাজ করে। এরপর ওয়াটকিংস তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। প্রথমে ক্রিস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু তার জোরাজোরিতে ক্রিস গাড়িতে উঠতে বাধ্য হয়। কিছুক্ষণ পর ক্রিস বাড়িতে পৌঁছায়, যেখানে তার বোন মিশেল তাকে দেখে খুব খুশি হয়। এরপর আমরা ক্রিসের বাবাকে দেখি এবং সবাই মিলে ক্রিসকে নিয়ে ঘরের ভিতরে যান। তখনই মিশেল বলে তার একটি ছেলে আছে, যার নাম পিট। পিট ক্রিসকে দেখে মোটেও খুশি না, কারণ তার মনে হয় ক্রিস তার রুমের দখল নেবে। পিট খুব বদমাশ ছেলে এবং তার বন্ধুত্ব শহরের সবচেয়ে খারাপ ছেলেদের সাথে। কিন্তু ক্রিস পিটকে বলেন তার চিন্তা করার একদমই দরকার নেই, কারণ আমি মেঝেতে ঘুমাবো। পরের দিন সকালে কাজ করার সময় ক্রিসের শৈশবের বন্ধু আসে, যার নাম রে। রে বলে সে ড্রাগ আসক্ত ছিল, এজন্য 2 বছর জেল কেটেছে, কিন্তু এখন সে সব ছেড়ে দিয়েছে। রে আরো বলে ক্রিস ফিরে এসেছে শুনে শহরের সবাই খুশি। রে ক্রিসকে তাদের কিছু হাই স্কুল বন্ধুদের সাথে একটি ফুটবল ম্যাচ খেলার জন্য ইনভাইট করে, তাতে ক্রিস রাজি হয়। পরবর্তী দৃশ্যে ক্রিস এবং রে মাঠে পৌঁছায় এবং তারা সকল বন্ধুদের সাথে দেখা করে। তাদের খেলাটি হ্যামিল্টনের দলের বিরুদ্ধে, যিনি ক্রিসের পুরনো বন্ধু। বর্তমানে হ্যামিল্টন শহরের সবচেয়ে বড় ক্যাসিনোর মালিক। হ্যামিল্টন এখন অনেক ধনী। সে ক্রিসকে তার ক্যাসিনোতে যাওয়ার আমন্ত্রণ জানায়। রাতে ক্রিস রেকে নিয়ে ক্যাসিনোতে যায়। সেখানে হ্যামিল্টন ক্রিসকে ভিআইপি ট্রিটমেন্ট দিতে বলে এবং তাদের কিছু বন্ধুও সেখানে যায়। তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানকার পরিবেশ দেখে অবাক হয়ে যায়। ক্রিসকে ক্যাসিনোর একটি এক্সক্লুসিভ ড্যান্সিং বুথে নিয়ে যাওয়া হয়। সেখানে সুন্দরী মেয়েরা ড্যান্স করতেছে এবং গ্রাহকদের বিনোদন দিচ্ছে। এরপর ক্রিস তার পুরনো বন্ধুর কাছে যান, যে একটি ডাইস টেবিলে জুয়া খেলছে। ক্রিস লক্ষ্য করেন গেম পরিচালনাকারী ডিলার লোডেড ডাইস ব্যবহার করে প্রতারণা করছে। ক্রিস যখন ডিলারকে তার প্রতারণার জন্য জিজ্ঞাসা করতে চান, তখন ডিলার সিকিউরিটি গার্ডকে ডেকে পাঠান, আর তারা ক্রিসের সঙ্গে হাতাহাতি শুরু করে। কিন্তু ক্রিস আগে স্পেশাল ফোর্সে ছিলেন, তাই তাকে নিয়ন্ত্রণ করা এত সহজ হবে না। আর এখন ক্রিস এক এক করে সবাইকে মারতে শুরু করেন। যদিও প্রথমে ক্রিস তাদের মারতে সক্ষম হন, কিন্তু শীঘ্রই 3 জন বাউন্সার তাকে কাবু করে ফেলে। তাকে টিজার দিয়ে অচেতন করে বেজমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাসিনোর সিকিউরিটি গার্ডের প্রধান ক্রিসের স্পেশাল ফোর্সের লকেট ছিনিয়ে নেয় এবং একটি ধারালো ব্লেড দিয়ে ক্রিসের শরীরে ক্ষতবিক্ষত করে দেয়। ক্রিসকে নির্যাতন করার পর তারা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে আসে। পরবর্তী দৃশ্যে ক্রিসকে মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়। সৌভাগ্যবশত ডাক্তাররা তাকে বাঁচাতে সক্ষম হন এবং ক্রিসের পরিবারকে জানান ক্রিস শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এরপর ক্রিসকে বাড়িতে ফিরিয়ে আনা হয়, যেখানে তিনি বিশ্রাম নেন, রে এবং পিটের সাথে সময় উপভোগ করে। পিট ক্রিসকে তার ব্যায়াম করতে সাহায্য করে এবং তার জন্য খাবার তৈরি করে। ধীরে ধীরে ক্রিস সুস্থ হতে শুরু করেন এবং তার দৈনন্দিন রুটিনে ফিরে আসে। একদিন ক্রিস যখন পুরনো সিঁড়ি মেরামত করছিল, তখন হ্যামিল্টন তার বাড়িতে আসেন এবং তার লোকেরা যা করেছে তার জন্য ক্ষমা চান। এরপর হ্যামিল্টন ক্রিসকে তার ক্যাসিনোর সিকিউরিটি প্রধান হওয়ার প্রস্তাব দেন, কিন্তু ক্রিস বিনয়ের সাথে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। একথা শুনে হ্যামিল্টন ক্রিসকে বিষয়টি দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ করেন, কিন্তু ক্রিস উত্তরে বলেন এটি তার চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরে হ্যামিল্টন ঘটনার ক্ষতিপূরণ হিসেবে ক্রিসকে কিছু টাকা দেন, কিন্তু ক্রিস তা নিতে অস্বীকার করে এবং ক্রিস বলে, আমি শীঘ্রই তোমার ক্যাসিনোর বিরুদ্ধে একটি রিপোর্ট ফাইল করব। পরবর্তী দৃশ্যে শেরিফ ক্রিসকে বলেন, তুমি যে বেঁচে আছো তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হও, আর এটা তোমার জন্য খুশির খবর হওয়া উচিত। আমরা তোমার মামলাটি নথিভুক্ত করব না, এখনই এই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাও। ক্রিস যখন বাড়িতে আসে, তখন ড্যানি তার সাথে দেখা করতে আসে। তারা দুজন অনেকক্ষণ কথা বলে এবং তারা স্কুলে পড়ার সময় থেকে একে অপরকে পছন্দ করত। ড্যানি চলে যাওয়ার পর ক্রিস জানতে পারে পিট ড্রাগস ওভারলোডের কারণে হাসপাতালে ভর্তি। পিট বলে সে প্রথমবার ক্রিস্টাল মেথ নিয়েছিল। ক্রিস তার বাড়িতে ফিরে যান এবং তার পুরনো শটগান বের করেন। তার বাবা তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। পরবর্তী দৃশ্যে ক্রিস ক্যাসিনোতে পৌঁছান, কিন্তু কিছুটা রাগ নিয়ন্ত্রণ করে। তিনি শটগান ফেলে একটি কাঠের তৈরি ডান্ডা নিয়ে ক্যাসিনোতে যান
এবং ক্যাসিনোর ভিতরে ভাঙচুর শুরু করে। এরপর ক্যাসিনোর গার্ডরা আসতে শুরু করে, কিন্তু ক্রিস আজকে কাউকে ছাড়বে না। ক্রিস এক এক করে সব গার্ডকে মারতে শুরু করে এবং মারতে মারতে তাদের হাত পা ভেঙে ফেলে। মারামারি শেষে ক্রিস তার লাঠিটি একটি কাচের দিকে ছুঁড়ে মারে এবং সেখানে দেখেন সেই কাচের পেছনে হ্যামিল্টন ছিল, আর সে সবকিছু দেখছিল। দুর্ভাগ্যবশত ক্রিস গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ তাকে দ্রুত ঘিরে ফেলে। এরপর গার্ডদের আক্রমণ এবং ক্যাসিনো ভাঙচুরের জন্য ওয়াটকিংস তাকে গ্রেপ্তার করেন। পরবর্তী দৃশ্যে ক্রিসকে পুলিশ স্টেশনে একজন আইনজীবীর সাথে কথা বলতে এবং তার মামলা নেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়। আদালতের শুনানিতে হ্যামিল্টন তার ক্যাসিনোর বেশ কয়েকজন সাক্ষীকে হাজির করে এবং তারা সবাই ক্রিসের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তারা উল্লেখ করেন যে ক্রিস একজন প্রশিক্ষিত সেনা অফিসার এবং সেদিন তার মাথায় ভূত চেপেছিল, তাই সে ক্যাসিনোর ভেতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে। আর সে আমাদের কাউকেই ছাড়েনি, সে একে একে সবাইকে মারতে শুরু করেছিল। অভিযোগ সত্ত্বেও ক্রিসের আইনজীবী নীরব থাকে এবং এটি ক্রিসকে নিশ্চিত করে যে তিনিও হ্যামিল্টনের পক্ষে কাজ করছে। তাই ক্রিস জজের কাছে বলে, আমি আমার মামলাটি নিজেই লড়তে চাই। বিচারকের অনুমতি পাওয়ার পর ক্রিস আদালতের উদ্দেশ্যে বলেন, ক্যাসিনোর আড়ালে এই লোকেরা ড্রাগস ব্যবসা করছে। যখন আমি 8 বছর আগে এখানে ছিলাম তখন এখানে এমন কিছুই হতো না। ক্রিস শেরিফ পদে প্রার্থী হিসেবে আবেদন করারও ইচ্ছা প্রকাশ করেন এবং শহর দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি জুরিকে তার শরীরের ক্ষতগুলি দেখান, যা হ্যামিল্টনের লোকেরা তাকে দিয়েছিল। এইসব শুনে জুরি ক্রিসের পক্ষে একটি সিদ্ধান্তে পৌঁছায় এবং তাকে সসম্মানে মুক্তি দেয়। এর পরের দৃশ্যটি দ্রুত এগিয়ে যায় সেই সময়ে যখন ক্রিস ইতিমধ্যে নির্বাচনে জয়ী হয়েছেন এবং শহরের নতুন শেরিফ হিসেবে নির্বাচিত হয়েছে। শেরিফ হিসেবে তার প্রথম দিনে ওয়াটকিংস তার কাছে আসেন এবং পরামর্শ দেন যে তার সমস্ত ডেপুটিদের যেন রেখে দেওয়া হয়, কারণ তারা বিশ্বস্ত। তবে ক্রিস বলেন যে তাদের সবাই দুর্নীতিগ্রস্ত এবং সবাইকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করেন। এরপর ক্রিস একা পুলিশ স্টেশনে প্রবেশ করেন। পরের দৃশ্যে আমরা দেখি ক্রিস রেয়ের সাথে দেখা করেন এবং বলেন, তুমি ডেপুটি অফিসার হিসেবে পুলিশে যোগ দাও। প্রথমে রে তার নিজের আসক্তির ইতিহাস উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন, কিন্তু ক্রিস বলেন, হ্যামিল্টনের মাদক সাম্রাজ্য ধ্বংস করার জন্য তোমার সাহায্য প্রয়োজন। তখন রে যোগ দিতে রাজি হয়। শীঘ্রই ক্রিস এবং রেকে অসংখ্য মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে এবং তাদের শাস্তি দিতে দেখা যায়। অবশেষে তারা পৌঁছান বুথের কাছে। তারপর তারা বুথের শরীর তল্লাশি করেন আর নিজেদের পকেট থেকে ড্রাগস বের করে তার পকেটে ভরে দেন আর বলেন, তোমার কাছে অনেক ড্রাগস পাওয়া গেছে, তাই আমরা তোমাকে গ্রেপ্তার করছি। এখন ক্রিস জানেন যে হ্যামিল্টন যে কোনো সময় কিছু একটা করে ফেলতে পারে, তাই ক্রিস রেকে বলেন, তুমি আমার বাড়িতে যাও আর রাতভর সেখানেই থাকো। ক্রিস পুলিশ স্টেশনেই থাকেন। আর যখন ক্রিস খাবার খাচ্ছিলেন তখন সেখানে ড্যানি আসে আর ড্যানি ক্রিসের জন্য খাবার নিয়ে আসেন। আর দেখতে দেখতেই ড্যানি এবং ক্রিস কাছাকাছি আসতে শুরু করেন আর তারা দুজন শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেন। পরের দিন সকালে হ্যামিল্টন তার ক্যাসিনোতে যায়, কিন্তু বুথকে কোথাও খুঁজে পান না। তখন হ্যামিল্টন বুঝতে পারেন এসব ক্রিসের কাজ। সাথে সাথে হ্যামিল্টন তার লোকদের ক্রিসের পরিবারের উপর এবং পুলিশ স্টেশনে আক্রমণ করার নির্দেশ দেন। প্রথমে তারা পুলিশ স্টেশনের সামনে গাড়িগুলোকে উড়িয়ে দেয় আর পুলিশ স্টেশনে উড়াধুরা গুলি চালাতে লাগে। অন্যদিকে কিছু লোক পৌঁছায় ক্রিসের বাড়িতে। তারা ক্রিসের বাড়িতে হামলা শুরু করে। এরপর তারা তাদের মেশিন গান দিয়ে স্টেশনে গুলি চালাতে থাকে। বুথ তখন ক্রিসকে বলে, হ্যামিল্টন তার ড্রাগস সেই বন্ধ হয়ে যাওয়া মিলের ভেতরেই বানায়। বুথ এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটি গুলি এসে তার গায়ে লাগে এবং সে সেখানেই নিহত হয়। এরপরে আমরা দেখি ড্যানি এবং ক্রিস দুজন একসাথে ওয়াটকিংস সহ সব আক্রমণকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর ক্রিস এক এক করে সবাইকে মারতে থাকে। ড্যানির সাহায্যে ক্রিস ওয়াটকিংস সহ সব আক্রমণকারীদেরকে পরাস্ত করতে সফল হন। এরপর তিনি ড্যানিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেন এবং সেখানে গিয়ে দেখেন এখনও কিছু আক্রমণকারী আছে, কিন্তু ক্রিসের বাবা তাদেরকে মেরে ফেলেন। তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পর ক্রিস মিলের দিকে এগিয়ে যান এবং সেখানে একটি মেথ ল্যাব এবং সেই সাথে হ্যামিল্টনকেও খুঁজে পান। সেখানে হ্যামিল্টন আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল। ক্রিস ফাঁদে পা দিতেই হ্যামিল্টন নিচের দরজা খুলে দেন, কিন্তু ক্রিস নিচে না পড়ে ঝুলে থাকেন। তখন হ্যামিল্টন ক্রিসকে মারতে থাকেন। ক্রিস নিজেকে বাঁচানোর জন্য হ্যামিল্টনকে ধরে ফেলেন, ফলে দুজনই নিচে পড়ে যায়। ক্রিস পায়ে গুরুতর আঘাত পান এবং কাছাকাছি বনের দিকে দৌড়ে লুকিয়ে যান।
আর হ্যামিল্টন একটি কোরাল নিয়ে তাকে খুঁজতে থাকেন। এরপর হ্যামিল্টন কোরাল দিয়ে ক্রিসের উপর হামলা করেন এবং ক্রিসও হ্যামিল্টনের উপরে হামলা করেন। দুজনের মধ্যে ভয়াবহ মারামারি শুরু হয়, কিন্তু সামরিক দক্ষতা ব্যবহার করে ক্রিস হ্যামিল্টনকে মারতে থাকেন এবং হাত পা ভেঙে দেন আর বলে, আমি তোমাকে গ্রেপ্তার করলাম কারণ তুমি ড্রাগসের অবৈধ ব্যবসা করেছো। হ্যামিল্টন গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। আর এভাবেই ক্রিস শহরকে দুর্নীতিমুক্ত করে তার প্রতিশ্রুতি রক্ষা করেন। মুভিটি শেষ হয়, ক্রিসের অবৈধ ক্যাসিনোটি বন্ধ হয় এবং পুরনো মিলটি আবার চালু হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ অ্যাকশন সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।